হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের আরো একটি সুন্দর ক্লাস তোমাদেরকে উপহার দিতে চলেছি। তো অবশ্যই আজকের ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে। আজকের ক্লাসটি হচ্ছে 19 নম্বর ক্লাস। এর আগে আমি 18টি ক্লাস তোমাদের সঙ্গে করিয়েছি। তো অবশ্যই ক্লাসগুলি না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা দেখতে পারো। বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্নের জন্য হেল্পফুল হতে চলেছে আজকের ক্লাসটি। আর সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে আমাদের TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। সেখানে প্রতিদিন এই রুটিন অনুযায়ী ক্লাস করানো হয় এবং সেই সমস্ত ক্লাসের লিংক তোমার কাছে যদি না পৌঁছায়, সবার প্রথমে সমস্ত ক্লাসের লিংক পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে যুক্ত হয়ে যাবে। আজকের আমরা প্রথম প্রশ্নে আসবো। ইন্টারেস্টিং একটা প্রশ্ন, সুন্দর একটি প্রশ্ন দিয়ে শুরু হবে আজকের সেশনটি, যেটা হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আমরা জাতীয় কংগ্রেসের অধিবেশন সম্পর্কে পড়েছি, কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টি সেটার প্রথম সম্মেলন সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর কি হবে? দেখো, ভারতীয় যে কমিউনিস্ট পার্টি, এটার প্রতিষ্ঠা ইতিহাস আমরা একটু জেনে রাখি। এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? মানবেন্দ্রনাথ বা MN রয়। মানবেন্দ্রনাথ রায় তিনি প্রতিষ্ঠা করেন এই ভারতীয় কমিউনিস্ট পার্টি। আচ্ছা, ভারতীয় কমিউনিস্ট পার্টি সেটা কোথায় স্থাপিত হয়, কবে হয়? 1920 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় কমিউনিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? তৎকালীন সময়ে সোভিয়েত রাশিয়ার অন্তর্গত তাসখন্দে প্রথম এটা স্থাপিত হয়েছিল। পরবর্তীতে এটাকে ভারতে উদ্যোগে বা ভারতীয়দের মধ্যে, ভারতের অভ্যন্তরে আবারও এটাকে রিএস্টাবলিশ করার উদ্দেশ্যে একটা আনুষ্ঠানিক অধিবেশন ডাকা হয়েছিল, যেটা ছিল কানপুরে। কবে সেটা? কানপুরে 1925 সালে এটাকে এস্টাবলিশ করা হয়েছিল কানপুর অধিবেশনের মাধ্যমে। ঠিক আছে, তো অ্যান্সারে কি হবে এখানে? অপশন ডি, কানপুর। ঠিক আছে, নেক্সট হচ্ছে কে সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন? ইকোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? অ্যান্সার কি হবে? সঠিক উত্তর কি হবে? ইকোলজি শব্দটি, দেখো, ইকোলজি শব্দটিকে প্রথম ব্যবহার করা হয়েছিল 1866 এ প্রথম ব্যবহার হয়। ঠিক আছে, তো এটা কে ব্যবহার করেছিলেন? সেটা হবে আর্নেস্ট হেকেল, তিনি এটাকে প্রথম ব্যবহার করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে ব্রিক্স সদস্য নয় ব্রাজিল, চীন, ইতালি, ভারত কোনটি ব্রিক্স এর সদস্য দেশ নয়? ব্রিক্স হচ্ছে কয়েকটি দেশ, এখানে 5টি দেশের একটা তোমার হচ্ছে অর্থনৈতিক সংঘ বা অর্থনৈতিক একটা জোট, এই ব্রিক্স, যার মধ্যে 5টি দেশ আছে, যেটা হচ্ছে তোমার বি ফর ব্রাজিল। ব্রাজিল হচ্ছে বি ফর, আর হচ্ছে রাশিয়া হচ্ছে রাশিয়া হচ্ছে আর, আর হচ্ছে ভারত হচ্ছে বা ইন্ডিয়া হচ্ছে আই, এবং সি ফর হচ্ছে তোমার চীন। চীন হচ্ছে সি। আরেকটি থাকে এস। এসটা পরবর্তীতে যুক্ত হয়েছিল অবশ্য। এস হচ্ছে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে আসছে এস। এই হচ্ছে ব্রিক্সের সদস্য দেশ। তো সঠিক উত্তর হবে এখানে ইটালি, কিন্তু ব্রিক্সের সদস্য দেশ নয়। আচ্ছা, ব্রিক্স এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল, কবে, এটাও একটু জেনে রাখো। প্রতিষ্ঠা হয় কবে ব্রিক্স? ব্রিক্স প্রতিষ্ঠা হয়েছিল, অ্যান্সার হবে কবে? এটা 2009 সালে প্রতিষ্ঠা হয়। ব্রিক্সের সদর দপ্তরটা কোথায়? বলে ফেলো। ব্রিক্সের সদর দপ্তর সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে চীনের সাংহাইতে। এটা হচ্ছে চীনে অবস্থিত। ওকে, অনেক কিছু জানতে পারলাম আমরা ব্রিক্স সম্বন্ধে। নেক্সট প্রশ্নে আসি, যেটা হচ্ছে বেতার যন্ত্র বা রেডিও আবিষ্কার করেন নিম্নের কে? রেডিও আবিষ্কার করেছিলেন নিম্নের কে? অ্যান্সারটা হবে কি?
অ্যান্সার হবে গুলিয়েলমো মার্কিনো, তিনি এটাকে আবিষ্কার করেছিলেন। ইনি ছিলেন একজন ইটালিয়ান বিজ্ঞানী, তিনি আবিষ্কার করেন রেডিও। নেক্সট হচ্ছে দ্বিতীয় পরশুরাম উপাধি ধারণ করেছিলেন কে? দ্বিতীয় পরশুরাম উপাধিটি কে ধারণ করেন? কালাশোক, কনিষ্ক, মহাপদ্মনন্দ, দ্বিতীয় পুলকেশী। তো দ্বিতীয় পরশুরাম এই উপাধিটি ধারণ করেছিলেন কে? সেটা হবে মহাপদ্মনন্দ। আচ্ছা, মহাপদ্মনন্দ তিনি ছিলেন কে? তিনি ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা। 364 খ্রিস্টপূর্বাব্দে নন্দ বংশ সিংহাসন আরোহণ করেছিল তোমার মগধের। নন্দ বংশের প্রতিষ্ঠাতা। ওকে, তো মহাপদ্মনন্দর বিভিন্ন উপাধি ছিল, যার মধ্যে একটি ছিল দ্বিতীয় পরশুরাম, তারপরে ছিল সর্বক্ষত্রিয় চেত্তা, তারপরে তার আরো একটি উল্লেখযোগ্য উপাধি ছিল, এটা খুবই পরীক্ষায় আসে, একরাট। একরাট উপাধিটি কার ছিল? সেটা ছিল মহাপদ্মনন্দের উপাধি। ওকে, নেক্সট প্রশ্নে আসবো, যেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত? স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতাটা কত? অ্যান্সার হবে 182 মিটার হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা। স্ট্যাচু অফ ইউনিটি এটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। গুজরাট রাজ্যে অবস্থিত, যেটাকে 2018 সালে আমাদের প্রধানমন্ত্রী কর্তৃক এটা উন্মোচন করা হয়েছিল, যেটা সর্দার বল্লভভাই প্যাটেলের একটা মূর্তি। এবং এই সর্দার বল্লভভাই প্যাটেলের যে মূর্তি, সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু, সবচেয়ে হাইয়েস্ট যে কোনো মূর্তি, সেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি, ভারতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে পুষ্কর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? পুষ্কর একটা হ্রদ, যেটা কোন রাজ্যে অবস্থিত? ভারতে বিভিন্ন হ্রদ আছে, উলার, ডাল, তারপরে বিভিন্ন তাল হ্রদ আছে, নৈনিতাল, সাততাল, এগুলো আমরা জানি। তারপরে আরো বিভিন্ন মণিপুরের লোকটাক হ্রদ, তারপরে কেরলে আছে তোমার ভেম্বানদ, অষ্টামুদি ইত্যাদি হ্রদ। তো তেমনই পুষ্কর একটা হ্রদ। পুষ্কর হচ্ছে একটা হ্রদ, যে হ্রদটি হচ্ছে লবণাক্ত হ্রদ। স্থলবেষ্টিত বিভিন্ন লবণাক্ত হ্রদ আছে, বেশিরভাগ সেগুলো আমরা দেখেছি অবস্থিত তোমার রাজস্থান রাজ্যে, যার মধ্যে সর্ববৃহৎ হচ্ছে সম্বর হ্রদ, যেটাও রাজস্থানে অবস্থিত। তো এখানে অ্যান্সার হবে কি? এটা হবে রাজস্থান রাজ্যে অবস্থিত পুষ্কর হ্রদ। ঠিক আছে, এটা একটা লবণাক্ত স্থলবেষ্টিত হ্রদ। নেক্সট হচ্ছে হরগোবিন্দ খুরানা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পান? হরগোবিন্দ খুরানা কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অ্যান্সার হবে কোন ক্ষেত্রে? হরগোবিন্দ খুরানা তিনি পেয়েছিলেন চিকিৎসা বিদ্যায় নোবেল। দেখো, হরগোবিন্দ খুরানা তিনি 1968-এ তিনি নোবেল পেয়েছিলেন। তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন বিজ্ঞানী ছিলেন, যিনি চিকিৎসা বিদ্যায় ডিএনএ কোড সম্পর্কিত গবেষণা চালানোর জন্য তিনি এই হরগোবিন্দ খুরানা তিনি নোবেল পুরস্কার পান। আচ্ছা, ভারতের থেকে অনেকে নোবেল পুরস্কার পেয়েছে, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে পেয়েছেন প্রথম ভারতীয় হিসাবে 1913 সালে তিনি পেয়েছিলেন। সিভি রমন পেয়েছিলেন 1930 সালে, অমর্ত্য সেন 1998-তে ইত্যাদি। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু পড়ার চেষ্টা করবে ভারতের যে সমস্ত নোবেল বিজয়ীরা ছিলেন তাদের কোন ক্ষেত্রে তারা নোবেল পুরস্কার পেয়েছে এবং কবে পেয়েছে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এগুলি একটু। ওকে, নেক্সট প্রশ্নে আসি, যেটা হচ্ছে কে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার 2023 জিতেছেন? 2023 সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার কে জিতেছেন? সঠিক উত্তর হবে কি? সেটা হচ্ছে শেলি অ্যান ফ্রেজার প্রাইজ। কে ছিলেন শেলি অ্যান ফ্রেজার প্রাইজ? ইনি হচ্ছেন একজন স্প্রিন্টার বা দৌড়বিদ। তিনি কোন দেশের দৌড়বিদ? তিনি একজন জামাইকান দৌড়বিদ। শেলি অ্যান্ড ফ্রেজার প্রাইস। নেক্সট হচ্ছে
কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? মৌলিক অধিকার হিসাবে কোনটি স্বীকৃত নয়? সাম্যের অধিকার, স্বাধীনতার ওকে, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার। দেখো মৌলিক অধিকারগুলো, কয়টি মৌলিক অধিকার আছে বর্তমান ভারতীয় সংবিধানে? বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার আছে 6টি। কতগুলি? 6টি মৌলিক অধিকার বিধিবদ্ধ আছে। সেগুলি কোথায় আছে? 12 থেকে 35 নং ধারার মধ্যে এগুলি কিন্তু ডিটেলসে আলোচিত আছে। যার মধ্যে এটা কোন পার্টে আসে? পার্ট 3 এর মধ্যে আসে, বেসিক জিনিস। এবারে দেখো কোন কোন মৌলিক অধিকারগুলি কি কি। সাম্যের অধিকার আছে, যেটা হচ্ছে তোমার 14 থেকে 18 নং ধারার মধ্যে আছে সাম্যের অধিকার। স্বাধীনতার অধিকার আছে 19 থেকে 22 ধারায় স্বাধীনতার অধিকার আছে। শোষণের বিরুদ্ধে অধিকার আছে, এটাও সংবিধান স্বীকৃত 23-24 ধারা। আর এখানে অপশন ডি সঠিক উত্তর হবে, যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার, এটা কিন্তু মৌলিক অধিকার নয়। আবার দেখো এই সমস্ত অধিকারগুলির মধ্যে আবারও কিন্তু অন্যান্য বিভিন্ন অধিকার আছে, এগুলি সম্পর্কে পরে আসি। দেখো আর 3টি এখানে একটু লিখে দিই তোমাদের মৌলিক অধিকার, যেমন হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার। কত থেকে কত ধারা বলতে পারবে? ধর্মীয় স্বাধীনতার অধিকার। আরেকটি হচ্ছে তোমার শিক্ষা সংস্কৃতি অধিকার। অধিকার এবং আরেকটি হচ্ছে তোমার সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, যেটাকে বি আর আম্বেদকর বলেছেন সংবিধানের হৃদয় ও আত্মা। অধিকার। এবারে বলো ওই ধর্মীয় স্বাধীনতার অধিকারটা কোথায় বর্ণিত আছে? এটা বর্ণিত আছে তোমার 25 থেকে 28 ধারায়। কোথায়? 25 থেকে 28 ধারা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। শিক্ষা ও সংস্কৃতির অধিকার এটা কোথায় আছে? এটা আছে তোমার হচ্ছে 29-30 ধারায়, 29-30। এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এটা আছে 32 ধারা 32-এ এটা উল্লেখিত আছে। আবার এই সমস্ত ধারাগুলির ভিতরে আবার বিভিন্ন ধারা আছে, যেমন 19 নম্বর ধারায় 6টি স্বাধীনতার অধিকার সেখানে বর্ণিত আছে। তারপরে আরো অন্যান্য বিভিন্ন এরকম কিন্তু, যেমন সাম্যের অধিকারের মধ্যে 14 থেকে 18 মধ্যে এক একটি ভাবে এরকম বর্ণিত আছে। সো নেক্সট কোনো ক্লাসে আবার আলোচনা করা হবে এটা সম্পর্কে। নেক্সট প্রশ্নে আমি আসি, যেটা আজকের হোমওয়ার্ক। বিশ্ব জল দিবস পালিত হয় প্রতি বছর কোন তারিখে? বিশ্ব জল দিবস কোন দিনে পালন করা হয়? তো এটা সকলে আজকে কমেন্টে জানিয়ে যাবে। আর যারা ক্লাস দেখছো তাদেরকে বলে রাখি একটু ক্লাসে একটা লাইক করে দাও ক্লাসটি ভালো লাগলে অবশ্যই। নেক্সট প্রশ্নে আসি। রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় কখন? রাজ্য আইনসভার একটা বিল আইনে রূপান্তরিত হয় কখন? যখন বিধানসভার সঞ্চালক বা যিনি বিধানসভার স্পিকার হন তিনি তাতে সই করেন, যখন রাজ্যপাল তাতে সই করেন, যখন মুখ্যমন্ত্রী তাতে সই করেন, যখন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তাতে সই করেন। তো অ্যান্সার কি হবে? রাজ্য বিধানসভার একটা তোমার বিল আইনে রূপান্তরিত হয় যখন তাতে রাজ্যপাল একটা সই করেন তখন। ওকে, নেক্সট হচ্ছে জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? আচ্ছা, জৈনদের প্রধান সাহিত্যটা কি সকলে বলো। আমরা বৌদ্ধদের তো জানি, বৌদ্ধদের এটাও আমরা একটু আলোচনা করব। দেখো এখানে দেখি জৈন সাহিত্য, জৈনদের প্রধান যেটা ধর্মগ্রন্থ সেটা হচ্ছে দ্বাদশ অঙ্গ, হচ্ছে প্রধান তাদের ধর্মগ্রন্থ। এই দ্বাদশ অঙ্গ এটা তোমার হচ্ছে কোন ভাষায় লিখিত? এটা লিখিত তোমার হচ্ছে প্রাকৃত বা অর্ধ মগধী ভাষায় এটা লিখিত। আচ্ছা, বৌদ্ধদের ধর্মগ্রন্থ প্রধান সেটা হচ্ছে কি? ত্রিপিটক।
ত্রিপিটক, সুপ্ত পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক, তিনটিকে একত্রে ত্রিপিটক বলা হয়। তো এই ত্রিপিটকটা কি ভাষায় রচিত? এটা হচ্ছে পালি ভাষায় রচিত। খুবই পরীক্ষায় কিন্তু এটা এসে থাকে যে পালি ভাষা, বৌদ্ধদের ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত, এটা পালি ভাষায় রচিত। ওকে, ডাউট আশা করি ক্লিয়ার হবে এখান থেকে। নেক্সট প্রশ্নে আমি যাব, যেটা হচ্ছে নিম্নলিখিত বা নিম্নের কোনটি হলো দামোদর নদীর উপনদী? দামোদরের উপনদী কোনটি? খড়কাই, কোনার, করলা, কালজানি। দেখো, কালজানি নদীটা যদি আমরা দেখি, কালজানি নদীটা প্রধানত এটা ভুটানে উৎপত্তি লাভ করেছে এবং এটা হচ্ছে তোমার একটা নদীর উপনদী, যেমন হচ্ছে এটা সংকোষ নদীর উপনদী। সংকোষের উপনদী। আর এই করলা তোমরা জানো এটা তিস্তার উপনদী। তিস্তার উপনদী, যেই তিস্তা এবং করলার তীরে তোমার অবস্থিত জলপাইগুড়ি শহর, খুবই পরীক্ষায় এসেছে এবং পরীক্ষায়। তারপরে দেখো আরো একটা এখানে নদী আছে, এখানে কোনার। এই কোনারটা হচ্ছে তোমার দামোদরের উপনদী। আচ্ছা, দামোদরের প্রধান কয়েকটি উপনদী আছে, যার প্রধান উপনদী হচ্ছে বরাকর, তার দীর্ঘতম এবং প্রধান উপনদী বরাকর, প্রধান উপনদী। তাছাড়া কোনার, বোকারো হচ্ছে কিন্তু তোমার দামোদরের উপনদী, ঠিক আছে। আর খড়কাই এটা কিসের উপনদী বলতে পারবে? খড়কাই হচ্ছে সুবর্ণরেখার উপনদী, এটা সুবর্ণরেখা উপনদী। সুবর্ণরেখার উপনদী হচ্ছে খড়কাই, ঠিক আছে। নেক্সট প্রশ্নে যেটা আসবো হচ্ছে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন, বলা হয়েছে 52 নং ধারায়, 55 নং ধারায়, 60 এবং 61 ধারায়। ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন, রাষ্ট্রপতির উপস্থিতি এটা সম্পর্কে কোথায় উল্লেখিত আছে? দেখো, সঠিক উত্তর কি হবে? এখানে সবগুলোই কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট। যেমন 52 নং ধারা, এটাই বলা হচ্ছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। পরীক্ষায় কিন্তু খুবই আসে এরকম প্রশ্ন ধারা দিয়ে। নেক্সট হচ্ছে 55 নং ধারা, যেটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। নির্বাচন পদ্ধতি সম্পর্কে বর্ণনা দেয়। আর 60 ধারা, যেটা হচ্ছে তোমার রাষ্ট্রপতির শপথ। কে বলতো পাঠ করিয়ে থাকে রাষ্ট্রপতির শপথ? রাষ্ট্রপতির ওথ কে পাঠ করিয়ে থাকেন? সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা তার অনুপস্থিতিতে যিনি বয়োজ্যেষ্ঠ বিচারপতি থাকবেন, তিনি তাকে শপথ বাক্য পাঠ করাবেন। আর 61 ধারা, এটা হচ্ছে রাষ্ট্রপতির পদচ্যুতি। রাষ্ট্রপতির পদচ্যুতি কিভাবে করা হয়? রাষ্ট্রপতির পদচ্যুতি ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে, এটাকে বলা হয় ইমপিচমেন্ট। তো এটা হচ্ছে ইমপিচমেন্টের বর্ণনা দেয় 61 ধারা। ওকে, নেক্সট হচ্ছে জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দিল্লি, জম্মু ও কাশ্মীর, চণ্ডীগড়। কোনটি জনসংখ্যার নিরিখে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল? আচ্ছা, জনসংখ্যার নিরিখে যদি বলা হয় বৃহত্তম রাজ্য কোনটি? রাজ্য হচ্ছে বৃহত্তম, এটা কিন্তু জনসংখ্যার নিরিখে, ঠিক আছে। বৃহত্তম সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। আর ক্ষুদ্রতম সেটা হচ্ছে সিকিম রাজ্য, আমাদের প্রতিবেশী রাজ্য সিকিম, যেটা হচ্ছে জনসংখ্যার নিরিখে ক্ষুদ্রতম রাজ্য। তো তেমন এই জনসংখ্যার নিরিখে সবচেয়ে বৃহৎ যেটা কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হচ্ছে দিল্লি। অপশন বি সঠিক উত্তর হবে। দিল্লিতে সবচেয়ে বেশি পরিমাণে জনসংখ্যা বসবাস করে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে। আর সবচেয়ে কম কোথায় বসবাস করে? সেটা হচ্ছে লাক্ষাদ্বীপে, কিন্তু সবচেয়ে কম পরিমাণে জনসংখ্যা বিশিষ্ট অঞ্চল সেটা। নেক্সট হচ্ছে
ক্ষমতা পরিমাপের ব্যবহারিক একক ডাইন, হর্স পাওয়ার, ক্যালোরিমিটার, কিলোওয়াট পার ঘন্টা। বলো। আচ্ছা, অ্যাকচুয়ালি ক্ষমতার এসআই এককটা কি? ক্ষমতার এসআই একক, ক্ষমতার এসআই একক সেটা হচ্ছে ওয়াট। ওয়াট, যেটাকে আমরা ডব্লিউ দিয়ে এটাকে প্রকাশ করা হয়। তো ক্ষমতার ব্যবহারিক একক বলতে এখানে বোঝানো হচ্ছে কোনটিকে? সেটা হচ্ছে হর্স পাওয়ার, এটাকে বোঝানো হচ্ছে ক্ষমতার ব্যবহারিক একক। আচ্ছা, হর্স পাওয়ার, এক হর্স পাওয়ার ইকুয়াল টু কত ওয়াট? এটাও কিন্তু পরীক্ষায় খুবই এসে থাকে। এক হর্স পাওয়ার ইকুয়াল কত ওয়াট? পরীক্ষায় খুবই আসে, বলে ফেলো সকলে। 746 ওয়াটস। ওকে, টিটি এটা। আইন অমান্য আন্দোলনের সূচনাকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? আইন অমান্য আন্দোলন এটা যখন সূচনা হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? এর আগে আমরা দেখব আইন অমান্য আন্দোলন এটা সূচনা হয়েছিল সেই ডান্ডি অভিযানে। আমরা ফেরত যেতে হবে। ডান্ডি অভিযানের পরবর্তী সময়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন গান্ধীজি। 6 এপ্রিল 1930-এ এটার সূচনা হয়। 1930-এ লবণ আইন ভঙ্গ করে তিনি আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। যেটা এই আইন অমান্য আন্দোলন যখন হয়েছিল তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? তিনি হবেন লর্ড আরউইন। তিনি ছিলেন তৎকালীন সময়ে ভাইসরয়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সর্বনিম্ন? একটু আগে আমরা ভারতের জনসংখ্যার নিরিখে সবচেয়ে বৃহৎ রাজ্যটা পড়ছিলাম, এখন আমরা দেখব জনঘনত্বের নিরিখে সর্বনিম্ন। আচ্ছা, যখন ওটায় পড়ছিলাম তাহলে একটু জেনে রাখো। দেখো, ভারতের জনঘনত্ব কত? ভারতের গড় জনঘনত্ব কত? ভারতের গড় জনঘনত্ব হচ্ছে সেটা হচ্ছে 382 জন প্রতি বর্গ কিমিতে। আর পশ্চিমবঙ্গের জনঘনত্ব ডেনসিটি সেটা হচ্ছে কত? 1029 জন প্রতি বর্গ কিমিতে বসবাস করে পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটি? সেটা হবে সবচেয়ে কম পরিমাণে বসবাস করে কালিম্পংয়ে, এবং সর্বাধিক হচ্ছে কোথায়? সেটা অবভিয়াসলি কলকাতা, সর্বাধিক সবচেয়ে বেশি কলকাতা, ডেন্সলি পপুলেটেড এরিয়া এটা। আর জনসংখ্যা যদি বলা হয়, জনসংখ্যার নিরিখে কোন জেলা প্রথম বলতো? একটু আগে যখন পড়ছিলাম আমরা রাজ্য সম্পর্কে তখন এটা জনসংখ্যা সর্বাধিক, জনসংখ্যা সর্বাধিক জেলা কোনটি? সেটা হচ্ছে নর্থ 24 পরগনাস। উত্তর 24 পরগনা হচ্ছে জনসংখ্যার নিরিখে সর্বাধিক, আর সর্বনিম্ন সেটা হচ্ছে কালিম্পং। নেক্সট হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিম প্রাচীর, হিমশৈলী, হিমানী সম্প্রপাত, হিম বিভাজন। তো দুটো যখন বিপরীতধর্মী সমুদ্র স্রোত এক স্থানে মিলিত হয় তখন কি তৈরি হয়ে থাকে? অ্যান্সার হবে কি? সঠিক উত্তর হবে এখানে হিম প্রাচীরের সৃষ্টি হয়। দুই দিকে, একদিকে থাকে তোমার হচ্ছে আহ যেমন এর একটা বিখ্যাত উদাহরণ যদি বলা হয়, উষ্ণ ল্যাব্রেডার স্রোত উত্তর আটলান্টিক মহাসাগরে, এবং উপসাগরীয় স্রোত উষ্ণ, সরি, ল্যাব্রেডার স্রোত শীতল হয়ে থাকে। শীতল ল্যাব্রেডার স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলিত, যেখানে মিলিত হচ্ছে সেখানে কিন্তু এই হিমপ্রাচীর দেখা যায়। একদিকে তোমার হচ্ছে দুই দিকে জলের কালার কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একদমই স্পষ্ট বোঝা যায় যে দুই দিকে দুটো সমুদ্র অবস্থান করছে, দুটো স্রোত অবস্থান করছে, কারণ দুটো স্রোত হচ্ছে বিপরীতমুখী। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন? 20 নং প্রশ্নটার অ্যান্সার কি হবে? স্বরাজ পার্টিটা কে স্থাপন করেছিলেন?
স্বরাজ পার্টি এটা স্থাপন হয়েছিল কবে? 1923 সালে এটা প্রতিষ্ঠা হয়। স্বরাজ পার্টি প্রতিষ্ঠা হয়। স্বরাজ পার্টি প্রতিষ্ঠা কারা করেছিলেন? চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, তারা ছিল এর প্রতিষ্ঠাতা। মতিলাল নেহেরু কিন্তু ছিল এর প্রতিষ্ঠাতাদের মধ্যে। ওকে, নেক্সট হচ্ছে আজকের একটু অ্যাড ব্রেক নেব, ছোট্ট অ্যাড ব্রেক প্রতিদিনের মতো। সকলে একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, স্কিপ করো না প্লিজ। যেটা হচ্ছে আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করে থাকলে আজই চেক আউট করো TWS একাডেমি অ্যাপ। সেখানে সমস্ত অধ্যায় ভিত্তিক ক্লাস, সমস্ত ক্লাসের পিডিএফ এবং সমস্ত ডাউট ক্লিয়ারিং ক্লাস পেতে আমাদের পেইড কোর্সেসের ভিতরে চলে যেতে পারো। সেখানে তোমরা তোমাদের আপকামিং পরীক্ষা, যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সেই পরীক্ষার ব্যাচে ভর্তি হয়ে সেখান থেকে সেরা টিচারদের কাছ থেকে সেরা লাইভ ক্লাস, সেরা প্রস্তুতি গ্রহণ করতে পারো। তো দেরি না করে আজই চেক আউট করো TWS একাডেমি অ্যাপ এবং ডাউনলোড করো আমাদের অ্যাপ। সেখানে তোমরা সমস্ত ক্লাসের রেকর্ড দেখার সুযোগ পাবে, তারপরে সপ্তাহে 6 দিন বিষয়ভিত্তিক ক্লাস, অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে পড়ার সুযোগ, পিডিএফ নোটস পাবে প্রতিটি ক্লাসের। তো লিমিটেড অফার আছে, দ্রুত আজই এনরোল করো TWS একাডেমি অ্যাপে। নেক্সট প্রশ্নে আসি। জুনাগড় লিপি থেকে কার সম্পর্কে জানা যায়? জুনাগড় লিপি থেকে কার সম্পর্কে জানা যায়? এটাকে জানা যায় রুদ্রদমন সম্পর্কে। রুদ্রদমন কে ছিলেন? জুনাগড় লিপি রুদ্রদমন সম্পর্কে আমাদের জানান দেয়। রুদ্রদমন ছিলেন শক রাজা। শক রাজা, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ শক রাজা ছিলেন। সবচেয়ে উল্লেখিত শক রাজার যদি নাম আসে সেটা হচ্ছে রুদ্রদমন। আচ্ছা, এই জুনাগড় লিপিটি কোথায় পাওয়া গেছে এটা একটু জেনে রাখো। গিরনার পাহাড় এটা পাওয়া গেছে, এটা অবস্থিত। এই গিরনার পাহাড়ে পাওয়া যাওয়ার কারণে এই জুনাগড় লিপিকে কিন্তু বলা হয়ে থাকে গিরনার লিপিও কিন্তু বলা হয় এটাকে, এটাও কিন্তু একটু নোট করার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে উদ্ভিদে এর কোন উপকারটি হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়? হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় কোন তোমার হচ্ছে উপকারটি? সেটা আমি গত কয়েকদিনের ক্লাসে সম্ভবত একটু ভুল বলেছিলাম। ডাটোডিনকে আমি বলেছিলাম হয়তো ব্যথা উপশম করতে ব্যবহৃত হয়, এমন কিছু একটা লিখেছিলাম, মনে নেই, আবার তো মনে আসছে না। তো এটা সঠিক উত্তর হবে ডাটোডিন, এটাই হাঁপানির ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো ডাটোডিন মনে রাখবে এটা কোথায় পাওয়া যায়? ধুতরাতে পাওয়া যায়, ধুতরা গাছে, ধুতরা গাছে পাওয়া যায় এই ডাটোডিন। নেক্সট হচ্ছে মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল? মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল? অ্যান্সার হবে ফার্সি। ফার্সি ছিল মুঘলদের সরকারি ভাষা। ইউনেস্কো এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তরটা কোথায়? আচ্ছা, ইউনেস্কো এটার পুরো কথা কি? ইউনেস্কোর ইউনাইটেড নেশনস এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ জাতিপুঞ্জের তোমার হচ্ছে শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা এটা, যেটা তোমার হচ্ছে স্থাপিত হয়েছিল 1945-এ জাতিসংঘের স্থাপন কালের সময়। তো এই ইউনেস্কো এটার সদর দপ্তরটা কোথায়? এটার সদর দপ্তর হচ্ছে তোমার প্যারিসে অবস্থিত, ফ্রান্সের রাজধানী প্যারিসে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামটা নিশ্চয়ই শুনেছো, আমি এটা সম্পর্কে অনেক ক্লাসেই আলোচনা করেছি কয়েকদিন ধরে। দেখো, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এটা তোমার হচ্ছে চট্টগ্রাম যে অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল 1930-এ, সেখানে তারা নেতৃত্ব দিয়েছিল। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন মাস্টারদা সূর্য সেন, তিনি এটার প্রতিষ্ঠাতা ছিলেন। এবং এর মধ্যে যারা সদস্য ছিল আমরা জানি কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, গণেশ ঘোষের মতো ব্যক্তিরা কিন্তু বা বিপ্লবীরা এই সংগঠনের সদস্য ছিল, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1930 সালে এটা স্থাপিত হয়। এবং 1930 সালের 18ই এপ্রিল চট্টগ্রাম, তাদের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যেটা সেটা হয়েছিল
খুবই বিখ্যাত একটা কর্মকাণ্ড। নেক্সট প্রশ্ন হচ্ছে দাঁতের সবচেয়ে কঠিন অংশের নাম কি? দাঁতের সবচেয়ে কঠিন অংশটা কি? ডেন্টিন, অস্থি, এনামেল, অস্থিমজ্জা। এটা অ্যান্সার হবে এনামেল হচ্ছে দাঁতের সবচেয়ে কঠিন অংশ। নেক্সট হচ্ছে ভারতের রাষ্ট্রপতি ইমপিচ করতে পারে। ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট একটু আগে বলছিলাম, ধারা কত ধারা? ধারা হচ্ছে 61। একটু আগের প্রশ্নই কিন্তু এটা বলেছিলাম। তো এই ধারা 61 ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারে কে? সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় মন্ত্রিসভা, সংসদ। ইমপিচ করা যায় না। অবশ্যই ইমপিচ করা যায়, এটা অ্যান্সার আমরা এখান থেকে এলিমিনেট করে দেবো অপশন। দেখো এখানে সঠিক উত্তর হবে রাষ্ট্রপতিকে ইমপিচ করে থাকে সংসদ, অপশন সি সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে নিম্নের কোন শহরটিতে কেন্দ্রীয় আলু গবেষণাগার অবস্থিত? তো ইন্ডিয়ান যে সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউশন সেটা অবস্থিত নিম্নের কোন শহরটিতে? অ্যান্সার হবে এটা সিমলাতে অবস্থিত, অপশন এ। দেখো সিমলা। সিমলা কোথায়? এটা হচ্ছে হিমাচল প্রদেশের রাজধানী। হিমাচল প্রদেশের রাজধানী সিমলাতে। নেক্সট হচ্ছে ত্রিপুরা রাজধানী হলো কি? ত্রিপুরা রাজধানী কি? আইজল, আগরতলা, ইম্ফল, শিলং। দেখো বলে ফেলো। ত্রিপুরা রাজধানী কি? ত্রিপুরা রাজধানী হচ্ছে এখানে আগরতলা হচ্ছে ত্রিপুরা রাজধানী। আইজল, আইজল হচ্ছে কোথাকার রাজধানী? আইজল হচ্ছে মিজোরামের রাজধানী, হচ্ছে আইজল, মিজোরাম। সাধারণত যেগুলো আমাদের সাউথ ইন্ডিয়া বা নর্থ ইন্ডিয়ার যে সমস্ত রাজ্যগুলি আছে বা পশ্চিম ভারতের রাজ্যগুলি, সেগুলোর রাজধানী অনেকে মনে রাখে, কিন্তু এই ত্রিপুরা, তারপরে মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ডের এই সমস্ত কিন্তু যে রাজ্যগুলি আছে সেগুলোর রাজধানী অনেকের খুবই কম মনে থাকে, ঠিক আছে। তো এখান থেকে প্রশ্ন পরীক্ষায় দিতেই পারে, প্রশ্ন আসতেই পারে। তো সেখানে তোমরা কিন্তু যদি না পড়ে থাকো এটা কিন্তু ভ্যাবাচেকা খেয়ে যাবে। তো অবশ্যই পড়ার চেষ্টা করবে এই সমস্ত রাজ্যের, ওখানে যে 7টি রাজ্য আছে সেগুলোর রাজধানী একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা ইম্ফল বলো তো কোন রাজ্যের রাজধানী? একটু তাহলে চেক করা যাক। ইম্ফল এবং শিলং। শিলংটা মেঘালয়ের রাজধানী, এটা অনেকেই জানে। মেঘালয়, শিলং মালভূমিকে ঘিরেই হয়েছে মেঘালয়। আর ইম্ফলটা হচ্ছে মণিপুরের রাজধানী। নেক্সট হচ্ছে নিচের কোনটি হর্ষবর্ধনের রচিত? কোনটি হর্ষবর্ধন লিখেছেন? নিচের যুক্তিকল্পতরু, স্বপ্ন বাসবদত্তা, রত্নাবলী, মত্তবিলাস, প্রহসন। এখানে অ্যান্সার হবে কি? হর্ষবর্ধন 3টি নাটক লিখেছিলেন, সেগুলি হচ্ছে রত্নাবলী, নাগানন্দ এবং আরেকটি হচ্ছে প্রিয়দর্শিকা। আচ্ছা মর্তবিলাস প্রহসনটা কে লিখেছেন বলতো? যখন এখানে আছে একটু বলেই দিই। মর্তবিলাস হচ্ছে একটা প্রহসন, প্রহসন মানেই নাটক। এই প্রহসনটা লিখেছেন কে? পল্লব রাজা প্রথম মহেন্দ্র বর্মন রচিত। আর স্বপ্ন বাসব দত্তা কে লিখেছেন? এটা ভাসের কর্তৃক লেখা, ভাস লিখেছেন। স্বপ্ন বাসব দত্তা। যুক্তিকল্প তরু এটা কে লিখেছেন? এটা লিখেছেন ভোজ, রাজা ভোজ লিখেছেন, ভোজের রচিত এটা। অপশন এ ঠিক, এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, এটা হচ্ছে হর্ষবর্ধন। তো আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম সংক্ষেপে। আশা করব ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগলো। ভালো লেগে থাকলে সকলে একটা লাইক করে দেবে ক্লাসে, এবং পরের দিনের ক্লাস দেখতে অবশ্যই যুক্ত হবে এই টাইমে, সকাল 8টাতে। আর সমস্ত ক্লাস আমাদের লাইভ ক্লাস দেখতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। টিডব্লিউএস একাডেমিতে অ্যাপটি ডাউনলোড করতে ভুলবে না সকলে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। টাটা।